সুন্দর একটা ছুটির দিনের বিকেল বা সন্ধ্যা এই যে এই সময়টা সেই সময়টায় মনে হয় যে একটু আরাম করে জিরিয়ে নেওয়া গেলে বা একটু আড্ডা দেওয়ার মতো মন মতো একটা মানুষ পাওয়া গেলে মন্দ হতো না, তাই না? এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, সেটাতেও কিন্তু মন্দ হতো না। ছুটির দিন মানে একটু ঘুরে বেড়াতে ইচ্ছে করে, আর না হলে নিরালায় একটু আড্ডা দিতে ইচ্ছে করে। তাই তো এমনই যদি মনের ইচ্ছে থেকে থাকে আপনাদের সবাইকে খুব ভালো মতন করে স্বাগত জানিয়ে নিতে চাই নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসিম খান আছি আপনাদের সাথে। বেশ অনেকদিন পরে আমাদের দেখা এবং আজকের দিনে আমরা বিষয়টা রেখেছি এমন যদি হতো। আপনার মনটা কি চায় যেটা হলে বেশ ভালোই হতো, সেই কথাগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা যারা বন্ধুরা আছেন আমাদের সাথে লাইভ এই আড্ডায় যুক্ত হয়ে জুমে আড্ডা দিতে পারবেন। আমাদের সাথে দুজন বন্ধু এসেছে এবং লেডিস ক্লাবের মূল ধারাতেই এমনই নিয়ম যে আমরা সবসময় আমাদের আড্ডা মহলে দুজন বন্ধু বা তিনজন বন্ধুকে ডেকে নিয়ে আসি যাদের সাথে আমরা বেশ একটু গল্প করতে চাই। এমন যদি হতো এই বিষয়ে গল্প করতে এসেছেন দুজন বন্ধু, চলুন পরিচিত হয়ে নিই তাদের সাথে। আমাদের সাথে শুরুতেই আছেন রুলি আফরোজ রাখি, তিনি একজন সমাজকর্মীর সাথে একজন উদ্যোক্তা। অনেক অনেক স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আমি নেক্সাস টেলিভিশনকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, কারণ নারীরা সবাই সবসময় নিজের কথাগুলো শেয়ার করতে পারে না, এই প্রোগ্রামের মাধ্যমে শেয়ার করতে পারে। এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও খুব ধন্যবাদ। একদম শুরুটাই সুন্দর হয়ে গেল। তার পাশেই আছেন একজন লেখিকা মানুষ, লেখক এবং উদ্যোক্তা খান আফিফা লুনা। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপু লেডিস ক্লাবে। অনেক ধন্যবাদ আপনাকে। নেক্সাস লেডিস ক্লাবের আজকের আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে। খুব সুন্দর একটা টপিক আমাদেরকে দেওয়া হয়েছে, এমন যদি হতো। তো টপিকটা শোনার সঙ্গে সঙ্গেই মনে হয় যে আবেগ আর কল্পনা মিশ্রিত একটা ভাব চলে আসে। আসলে আমরা যারা লেখালেখি করি আমাদের বোধহয় ভাবের বিষয়টা আরও বেশি কাজ করে। তো আড্ডা শুরু হোক, ভালো লাগবে সবার সঙ্গে আজকে সময়টা ভালো তাই। এবং লেখালেখির সাথে যেহেতু আপনি সম্পৃক্ত আছেন, আপনার কল্পনার জগৎটা খানিকটা আমাদের সাথে ভাগাভাগি করেই নিতে পারবেন আজকে। অবশ্যই আমাদের যত বন্ধুরা আমাদেরকে দেখছেন এই আয়োজনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের আয়োজন টেলিভিশনে এবং আমাদের ফেসবুক পেজ নেক্সাস লাইফস্টাইল এবং নেক্সাস টেলিভিশন, দুটো পেজে, এই দুটো জায়গাতেই আপনারা আমাদের জুমের আইডি এবং পাসওয়ার্ডও পেয়ে যাবেন। যেখানকার মন্তব্য বাক্স আছে, যেখানে আমাদের পুরুষ বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন বা অন্যান্য যারাই বন্ধুরা আছেন যারা এই আড্ডাতে যুক্ত হতে পারছেন না, যেহেতু এই আড্ডায় শুধুমাত্র জুমে নারী বন্ধুরাই যুক্ত হতে পারেন, বাকিরা মন্তব্য বাক্সে আপনাদের মতামত, আমাদের এই আয়োজন নিয়ে আপনাদের যে ভাবনা, সেই সব কিছু আমাদেরকে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে লিখে জানাতে পারবেন। এবং বাকি নারী বন্ধুরা অবশ্যই আমাদের সাথে জুমে এসে আড্ডা দেবেন, সাথে ফোন করার অপশনও আছে। দেশ দেশান্তর একদম, আমাদের শুধু দেশের ভেতরেই আমাদের এই আড্ডা কিন্তু সীমাবদ্ধ নয়, বরং দেশের বাইরেও ছড়িয়ে গেছে। পৃথিবীর নানান জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন জুমের মাধ্যমে। রাখি আপু, আমি জানতে চাই সমাজ কর্মের বিষয়টা একটু পরে আসি, উদ্যোগ নিয়ে আগে শুনতে চাই যে একটা উদ্যোক্তা হয়ে ওঠা এটা একটা সাহসী চয়েস বলবো, একটা সাহসী পছন্দ, সেটা আপনি কখন করলেন এবং কিভাবে ভাবলেন? আমি আসলে এটা 2013 থেকে আমি একটা তখন খুব কম সোশ্যাল মিডিয়া বলেন যেখানে বলেন খুব কম পেজ ছিল, অনলাইন পেজ ড্রেস মেকিংয়ের। তো আমি তখনই এটা সাহস করে খুলে ফেলি। তো দেখা গেল যে আমি ছোট ছোট মানে মেয়েদের কিছু টপস করতাম, তারপর টিনেজ মেয়েদের টপস নিজে ডিজাইন করে করতাম। তো দেখলাম যে ভালো রেসপন্স হচ্ছে। তো এই থেকে আমার আরও চিন্তাটা বেড়ে গেল যে আমি না এটাই করব, এটার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হলো। তো তারপর দেখা গেল যে বিয়ের পর কিছুদিন গ্যাপ ছিল, আবার 2019 থেকে আমি শুরু করলাম এবং 2023-এ গিয়ে আমি একটা ট্রেনিং সেন্টার করলাম, ব্লক বাটিক, তারপর সেলাই ট্রেনিং সেন্টারটাতে অনেক মেয়েরা এসে এখানে ট্রেনিং নিচ্ছে। আবার যারা সুবিধা বঞ্চিত মহিলারা আছে তাদের জন্য আমি একটা সুযোগ দিয়ে থাকি যে তারা মানে এখানে ফ্রি আমার কাছে কাজ শিখতে পারে। তো আমি চিন্তা করি সবসময় যে মহিলারা ঘরে বসে না থেকে একটু এগিয়ে যাক, যেটা আমি এক সময় চিন্তা করেছি যে না আমি কিছু একটা করব। তো অনেক মহিলারা আছে যে হাজবেন্ডের কাছ থেকে টাকা নিয়ে চলতে তাদের প্রবলেম হয় বা এটা নিয়ে অনেক অথবা সেই সাপোর্টটাই হয়তো তারা পান না।
তো এমন একটা কাজ করা যেতে পারে যে মহিলারা যেন একটা বাহিরে কাজ শিখে, যেটা এখন আসলে যারা 40 বছরের ঊর্ধ্বে বা 35-এর ঊর্ধ্বে, তাদের তো পড়াশোনার সময়টা ওইভাবে হবে না যে লেখাপড়া করে শেষ করে আমি একটা চাকরি করব। তো তাদের সহজ ইনকামের উপায়টা কি? হাতের কাজটা শিখে তারা ইনকাম করতে পারে। আসলে এবং আমাদের দেশের শিল্পগুলোকে বাঁচিয়ে রাখার এটা কিন্তু ভালো একটা প্রয়াস যে যারা কিনা অর্থনৈতিকভাবে নানান কর্মসংস্থানে যুক্ত হতে পারছেন না, তারা কিন্তু ঘরে বসেও দেশের অর্থনীতিতে নিজের সহযোগিতা দিতে পারছেন। আমার মেইন থিমটাই হচ্ছে এটা যে মহিলাদের নিয়ে আমি কাজ করতে খুব পছন্দ করি, যারা বিশেষ করে সুবিধা বঞ্চিত তাদের। এমনও আছে যে আমার বাসার যে আমাকে হেল্প করে, ওদেরও দেখা গিয়েছে ওদের গল্পগুলো আমি শুনি, কি প্রবলেম কি না, ওদেরও আমি বলি যে তোমরা আসো আমার কাছ থেকে কাজ শিখো, এক্সট্রা এখান থেকেও তোমাদের ইনকাম হবে। ইভেন তারা অনেকগুলো বোন আছে, ওরা মিলেও চলে যায়, মানে চলে যায় আমার ওখানে কাজ শিখতে, খুব ভালো লাগে। বাহ, চমৎকার। আরো অবশ্যই শুনবো। এদিকে রাখি আপু একজন উদ্যোক্তা জীবন নিয়ে একটু শুনি আগে। আমি লুনা। আমাদের লুনা আপু আছে, লুনা আপুর কাছে এসে আমরা আসি, আফিফা আপুর কাছে আসি। ঠিক আছে। আমার উদ্যোক্তা হওয়ার গল্পটা একটু পুরনো। আমার বিয়ে হয়েছে 29 বছর চলছে। বিয়ে হয়ে আসার পর থেকে আমি জানি যে আমার হাজবেন্ড সরকারি চাকরিজীবী এবং পাশাপাশি উনি ব্যবসায়ী। তো ওটাই ব্যবসাতেই আমাকে যুক্ত করে নেওয়া হলো প্রথম থেকেই। একদম 29 বছর ধরে, এই যে 30 বছরে পা দিয়েছে আমাদের ব্যবসা সহ আমার বৈবাহিক জীবন সব কিছুই। তো তখন থেকে আমাদের প্রধানত আমার কেমিক্যালের বিজনেস, পারিবারিক ব্যবসা যেটা, ওটা আমরা কিছু ফার্মাসিউটিক্যালস এবং আপনার পার্সোনাল কেয়ার, এই কেমিক্যালগুলো আমরা ইম্পোর্ট করি এবং সরাসরি র মেটেরিয়ালটাই আমরা বাইরে এভাবেই সেল করা হয়। তো ওইটা আমার উদ্যোক্তার জীবনের শুরু। তো ওই কারণে কিছু মাঝে মাঝে আমাকে অফিসে যেতে হয়, অফিসে বসতে হয়, মিটিংগুলোতে অ্যাটেন্ড করতে হয়, ব্যাংকের সঙ্গে ডিলিংসগুলোতে অ্যাটেন্ড করতে হয়, নারী উদ্যোক্তা হিসেবে থাকতে হয়। তো আস্তে আস্তে দেখা গেছে যে সংসারের পাশাপাশি এটাও আমার একটা পরিবার তৈরি হয়েছে। এরপর যেটা হলো যে আমার ভালো লাগতো যে দেশজ জিনিসপত্র নিয়ে কাজ করতে, পাশাপাশি আর কি, যেহেতু চাকরি বাকরি করছি না, লেখাপড়া শেষ, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, 3টা ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ। তো তারাও বড় হয়ে গিয়েছে। তো অনেক সময় আমার হাতে এখন, মাঝে সময় ছিল না, অনেক সময় যখন এখন পেয়েছি এই 3-4 বছর, এই করোনাকালীন 2000 সাল থেকে ধরতে পারেন, 2020 থেকে করোনাকালীন পিরিয়ডটাতে, তখন ভাবলাম যে ঘরেই বসে আছি, দেখি পাশাপাশি কিছু করা যায় কিনা। এরকম না, মেয়েদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে কাজ করার আগ্রহটা বাড়লো খুব। তখন থেকে এই যে দেশীয় পণ্য, পাটজাত, বাঁশজাত, বেত শিল্প, এগুলো নিয়ে একটু কাজ করতে শুরু করলাম। পাশাপাশি এগুলো অর্ডার নিতাম, বাসায় সেল হতো, বাসায় আনার সঙ্গে সঙ্গে সেল হয়ে যেত, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা দেখতো। কিন্তু পেজটা খুলেছি অনেক পরে। আমার একটা পেজ আছে, লুনা স্ক্র্যাপস ক্রিয়েশন। তো ওটা অতটা প্রচার না, আমি একটু মেলায় অংশগ্রহণ করি, বিভিন্ন নারী উদ্যোক্তা মেলাগুলো হয়, ওই মেলাগুলোতে আমি অংশগ্রহণ করি এবং আলহামদুলিল্লাহ ভালো আছি ওইটা নিয়ে। এইটা বিষয়ে আমি একটু জানতে চাই যে বিভিন্ন মেলা যেটা হয় সেগুলোতে যখন আপনি অংশগ্রহণ করেন, সেগুলোতে কি আপনার ব্যবসায়িকভাবে আসলেই উপকৃত হন কিনা? একদম, অবশ্যই উপকৃত হই, এই জন্যই তো মেলাতে যেতে ভালো লাগে। মানে প্রথম দিকে তো আপনি জানতেন না যে আসলে উপকৃত হবেন, তখন হলো গিয়ে বাকিদের থেকে শুনে যাওয়া। তারপরে যখন অনেকগুলো মেলা করে ফেলেছেন, আপনার আউটকামটা কি ছিল? এটা ওইভাবে বলতে পারবো না, মানে একটু কিছুটা মনের আনন্দ ভাগাভাগি করা, এটা প্রথম উদ্দেশ্য থাকে। এবং যে কমিউনিকেশন হয়, একটা চেইন তৈরি হয়, যে সবার বন্ধুরা সবাই জানে, সবাই আসে, সবাই অ্যাটেন্ড করে যে ও আচ্ছা তুই করতেছিস, হ্যাঁ কোথায় কোথায়, জায়গাগুলো শোনে। তারপরে সবাই আসে, বন্ধুরা উৎসাহ দেওয়ার জন্যই কেনাকাটা করে প্রধানত, তাদের অতটা দরকার নাই হয়তো বা ওই জিনিসটার, কিন্তু সে ঠিক আছে তুই স্টল দিছিস, আচ্ছা ঠিক আছে নিলাম। এমন বন্ধু পাও তো ভাগ্য। একদম একদম, আমি খুবই বন্ধু ভাগ্য বলতে গেলে আমার খুবই ভালো আলহামদুলিল্লাহ। চমৎকার চমৎকার। এবং আছি তো, এদেরকে নিয়েই তো আছি। এরপর যেটা বলতে চাচ্ছি আমার সম্পর্কে, আমি যেটা লেখালেখি করি, লেখালেখিটাও একই সময়ে, মানে করোনাকালীন আমাদের সব কিছুই একদম বিকশিত হওয়া শুরু করলো ঘরবন্দি অবস্থার কারণে। তো লেখালেখি শুরুটা আমার অনেক আগে, যখন ক্লাস 8-এ পড়ি, তখনই আমার লেখা ছাপা হয়েছে দৈনিক আজকের কাগজ পত্রিকাটাতে, তখন লেখা ছাপা হয়েছিল।
এবং টুকটাক ছোট ছোট পত্রিকাতে লেখা ছাপা হতো আপনার ওইভাবে। কি লেখালেখি শুরুটাই ওই সময় থেকে? ওই সময় থেকে। আচ্ছা। এবং মাঝে যথারীতি বিয়ে, সংসার, ছেলে মেয়ে, এদেরকে নিয়ে এদের ফাঁকে ফাঁকে এদের লেখাপড়া করানো, এদের মানুষ করার পাশাপাশি নিজের লেখালেখিটা আমি চালিয়ে গেছি কিন্তু। যাওয়া হয়েছে। এবং আমি নিজে রবীন্দ্রসঙ্গীতের একজন শিল্পী বা বলতে পারেন যে একজন কর্মী ছায়ানটের, এটা আমি শিখে গেছি পাশাপাশি, কারণ আমাকে ভালো লাগতো আমার সংস্কৃতির সঙ্গে। তাহলে তো আজ কবিতা গান সবই শুনতে পারবো। গান করি না আসলে, হজ করে আসার পর থেকে আর গান আর করা হয়নি। ঠিক আছে, তাহলে আপনার লেখা কিছু শুনবো। একটা বিরতির সময় এসে গেছে, এসে আরো গল্প করবো অবশ্যই। বিরতির এই পর্যায়ে আপনাদেরকে আরো একবার আহ্বান জানিয়ে দিতে চাই যে আপনারা অবশ্যই আড্ডায় যুক্ত হয়ে যাবেন। যত তাড়াতাড়ি আড্ডায় যুক্ত হওয়া হবে ততই বেশি আড্ডা দেওয়ার সুযোগ পাওয়া যাবে। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। ছোট্ট একটা বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাতে চাই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমরা দুজন বন্ধুর সাথে আড্ডায় একেবারেই মেতে উঠেছি এবং আপনাদের জন্য অপেক্ষা করছি, কারণ আপনারা ছাড়া আমার মনে হয় যে এই আড্ডাটা খানিকটা হলো অসম্পূর্ণ রয়েই যায়। এই আড্ডার অন্যতম প্রাণ আপনারাও অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা আমাদের সাথে এসে আড্ডা দিতে পারেন। এবং এই আয়োজন যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আমাদের আড্ডাটাও সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনার বাড়ির টেলিভিশনের সাথে ফেসবুক সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটিতে। আমাদের সাথে যেহেতু দুজন বন্ধুই আছেন, আমি একটু রাখি আপুর কাছে আসতে চাই এবং জানতে চাই যে আপনি তো জন্টার সাথেও আছেন, সাথে সমাজকর্মের যে বিষয়টা সেটা কি জন্টার সাথে রিলেটেড নাকি আলাদা করে করা হয়? সাথে রিলেটেড। আমরা আসলে যেহেতু আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি, তো আমরা গাজীপুরে একটা নতুন প্রজেক্ট শুরু করেছি। সেটা হচ্ছে স্কুলগুলোতে যে ছোট বাচ্চা মেয়ে বাচ্চাগুলো আছে ওদের সেলফ ডিফেন্সের একটা ফ্রি কোর্স করানো হচ্ছে। এখনকার সময় অনুযায়ী কিন্তু খুব দরকারি ডিফেন্সের। তো আমরা গাজীপুর পিটিআই ইনস্টিটিউটে একটা শুরু করেছি। সেটা হচ্ছে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত বাচ্চাদের আমরা ফ্রি কোর্স করাচ্ছি। তো আমাদের গাজীপুর একাডেমির যে তাইকোয়ান্দোর যিনি আছেন, হেড আছেন, উনি এটা করাচ্ছে, ওনাকে আমরা আর কি দায়িত্ব দিয়ে দিয়েছি। তো সপ্তাহে 2 দিন ক্লাস করানো হচ্ছে। বাচ্চারা খুবই আগ্রহী, সাথে ছেলে বাচ্চারাও এসে ক্লাস করা শুরু করে দিয়েছে। তো যেহেতু ওরা বাচ্চা মানুষ, ওদের না করা যায় না, তো ওরা ছেলেরাও এসে শিখতে হবে। কারণ হয়েছে কি যে এমনও অনেক ঘটনা আছে যেখানে বন্ধুরা মিলে কোথাও গিয়েছে, তো সেরকম একটা জায়গায় গিয়ে নিজের মেয়ে বান্ধবী বা নিজের বোন বা নিজের ওয়াইফকে প্রোটেক্ট করার জন্য কিন্তু ছেলেদেরও ইকুয়াল ট্রেনিং থাকা উচিত। তো যেহেতু এটা একটা সরকারি স্কুল, তো ওরা অনেক সময় আছে যে বাইরে টাকা দিয়ে করতে পারে না। তো আমরা ওদের ফ্রি এটা কোর্স করাচ্ছি জনটা থেকেই। তো এটা দায়িত্বে আছি আমি। তো এখান থেকে আমরা আরো স্কুলগুলোতে করাবো, গ্রামে গ্রামে যত স্কুল আছে যারা আসলে এটা ওভাবে ওরা বেয়ার করতে পারবে না, টাকা দিয়ে করতে পারবে না। তা আমার চিন্তা বা জনটার চিন্তা আছে যারা মানে সক্ষম না টাকা দিয়ে করতে, তাদেরই বেশি আমরা এটা করাবো। তো সেই ক্ষেত্রে আমাদের কোর্সটা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 8টা থেকে 1 ঘন্টা করানো হয়। সে গাজীপুরে হয়, তাই তো? হ্যাঁ, আমরা আস্তে আস্তে আরো অনেক এলাকায় এরিয়াগুলো এক্সপ্যান্ডও করা যেতে পারে, কারণ গাজীপুর থেকে এদিকটা সরে গেলে আসলে শহরায়ন এদিকে আরো বেশি হয়েছে। আমার মনে হয় মেয়েদের শেখার জায়গাটা এখানে আরো বেশি। হ্যাঁ, তারপর বাল্য বিবাহ নিয়ে যে অ্যাডভোকেসি গুলো করা হয় সেগুলো আমরা গ্রামে গ্রামে গিয়ে করা হয়। জনটা তো আসলে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে, মহিলাদের যত রকম উন্নয়নের দরকার আমরা চেষ্টা করি আর কি করার জন্য। বা চমৎকার। এদিকে একই অঙ্গে অনেক রূপ। আমাদের লুনা আপু বেশ অনেক কিছু শিখে রাখেন এবং নিজেকে সবসময় কিছু না কিছু শেখানোর এই টেন্ডেন্সিটা কি পারিবারিকভাবে যে বাবা মা খুব শেখাতে চাইতো, নাকি আপনারই আসলে আগ্রহটা এই জায়গা থেকে তৈরি হয়? এটার পেছনে আসলে অবশ্যই পারিবারিক একটা শিক্ষা তো থাকেই। আমাদের পরিবারের সবাই একটু সংস্কৃতি মনা এবং একটু স্বাধীন চেতা, যেটা আমার মধ্যে খুবই প্রবলভাবে দেখা যায়। আমি খুবই স্বাধীনতা পছন্দ করি, নিজেকে এরকম আবদ্ধ করে রাখা, আটকে রাখা বা কারোর আন্ডারে চলে যাওয়া, এরকম এটা করা যাবে না ওটা করা যাবে না, এগুলো থেকে আমি একদমই দূষণমুক্ত বলা যায়। আমি এগুলো একদমই নিজের গায়ে লাগতে দেই না, যেটা আমার মনে ভালো লাগছে ওটাই করতে হবে। অবশ্যই পজিটিভটা, নেগেটিভ কিছুই তো নিজেও শিখিনি, করব না। আর ছোটবেলার কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা যখন একদমই ছোট, মানে বেশ বড় একটা দাদার বাড়ির পরিবারটা অনেক বড়, 12 জন আমার আব্বারা ভাই বোন ছিলেন।
তার মধ্যে আব্বা 12তম, এবং আব্বার ফ্যামিলিতে মানে আমাদের ফ্যামিলিতে আমি সবার ছোট। তো পুরো গোষ্ঠী বলে যেটাকে, গোষ্ঠীর মধ্যে আমি সবার ছোট, আমার ছোট আর কেউ নেই। তো ওই কারণে হতে পারে অনেক আদর বা অনেক স্বাধীনতা যেটা পেয়েছি সেটা এই কারণেই হয়তো বা চলে এসেছে আর কি ভিতরে। আর আব্বা সবসময় চাইতেন যে তোমার যেটা ইচ্ছা হয় সেটাই করো, কখনো নিষেধ করা বা এটা করা যাবে না ওইটা করা যাবে না এরকম কখনো বাসার থেকে পাইনি। এবং আমার আব্বা অনেক সুন্দর গান করতেন, লিখতেন, এবং উনি লিখতেন। তো এই দুটো ওই জন্যই বোধহয় আমাদের মধ্যে চলে এসেছে আসলে। আমার ছোট ভাই সেও খুব গান টান পছন্দ করে, গান করে বিভিন্ন প্রোগ্রামে গেলে। তো আব্বাকে দেখতাম যে ছুটির দিনগুলোতে আম্মাকে নিয়ে সিনেমা দেখতে যেতেন, এবং বাংলা সিনেমার আমরা খুব ভালো দর্শক আর কি বলা যায়। তো আব্বা আম্মা তখন, আগে তো সিনেমায় একটা ছিল, বিনোদনের একটা জায়গা ছিল আসলে। তো আব্বা আম্মা হলে যেতেন, তো আমি হতাম সঙ্গী, সবচেয়ে ছোট হওয়ার কারণে আমিও সাথে সাথে যেতাম, এবং প্রচুর বাংলা মুভি দেখা হয়েছে আমার। তো এসব কারণেও হতে পারে আমার গানের প্রতি একটা দুর্বলতা, এবং গান খুব ভালো শুনি, মানে খুব ভালোভাবে শুনি, আর প্রতিটা কথাগুলো সুর সব মুখস্থ হয়ে যায়। এই জিনিসগুলো পরবর্তীতে বাসায় এসে, যেহেতু আমি একাই গেছি মুভি দেখতে, এসে ভাই বোনদেরকে গল্পটা বলা এবং গান গেয়ে গেয়ে শোনানো, ওইটা হতো বাসায়, খুবই চর্চা ছিল এরকম। হ্যাঁ হ্যাঁ। আর আব্বা বলতেন যে তুমি যেটা মনে চাচ্ছে যে এটা করবা, আগে দেখো যে তোমার কোনো ক্ষতি হচ্ছে কিনা, ক্ষতি না হলে ওটাই করো। আর আব্বা নিজেও লেখালেখি করতেন, আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জব করতেন, রেজিস্ট্রার অফিসে ছিলেন। তো আব্বা হচ্ছে বলতেন যে তুমিও, মানে যেহেতু লেখালেখির চর্চাটা ওনার মধ্যে আছে, উনি আমাদেরকে একটু একটু লিখতে দিতেন, ডায়েরি গিফট করতেন। প্রতি জন্মদিনে একটা করে ডায়েরি গিফট পেতাম, সেটাতে লিখতে হবে প্রতিদিনের কাজ, রোজ নামচা বলে লিখে দিতেন যে তুমি লিখবা, তুমি কি কি করেছো সারাদিন, সেটা তুমি রাতে ঘুমানোর আগে লিখে রাখবা, তাহলে তোমার মনে থাকবে কি কি করেছো, পরের দিন যেটা বাদ গিয়েছে ওটা তোমার করতে ইচ্ছা করবে, বেশি কাজ করতে ইচ্ছা করবে। তো এইভাবে মানে ছোটবেলা থেকে আসলে সাংস্কৃতিক একটা আবহে বড় হওয়া। আর আমার ফুফাতো ভাইয়ের বউ, উনি একজন নজরুলসঙ্গীত শিল্পী, লীনা তাপসী খান। তো ভাবিকেও বাসাতেই দেখতাম যে গানের প্র্যাকটিস করতেন, ওনার কাছে অনেক শিল্পীরা আসতেন গান শিখতে। তো ওইখানে দেখা, প্লাস ভাবির কাছেও হাতে খড়ি বলা যায়, হারমোনিয়াম ধরে বসিয়ে দিতেন যে এই গান কর, এটা বাজা ওটা বাজা, মানে একটু ঘরেরই একটু কাজ ছিল আসলে, ঘরেরই বিষয়টা ছিল। আর আবৃত্তি বা ওইটা আসলে পারি না, পড়তে পারি, আবৃত্তি হয় না, পাঠ হয়, যেহেতু গলার ইয়েটা নষ্ট হয়ে গিয়েছে, গানের চর্চাটা না করলে আসলে নষ্ট হয়ে যায়। তো যখন ছায়ানটে শিল্পী হিসাবে ছিলাম, শিখতাম রবীন্দ্রসঙ্গীতটা, তখন তো স্টেজ প্রোগ্রামটা করতে হতো, বেশ কয়েকবার বাইরেও প্রোগ্রাম করতে হয়েছে। তো সেটা তো আর, হজ করেছি আজকে 14 সালে হজ করেছি, 2014, তারপর থেকে আর গান করা হয়নি। কিন্তু মেয়েরা গায়, মেয়ে করে, ছেলের মেয়ে সবাই গান টান পছন্দ করে, গান করে, এভাবে আছি ওদেরকে নিয়ে, হাসি খুশি ভালোই আছি আলহামদুলিল্লাহ। বাহ, বেশ চমৎকার। আমরা এদিকে যদি একটু রাখি আপুর কাছে আসি, তার কাছে এসে জানতে চাই যে উদ্যোক্তা জীবনে আসলে অনেকজনের অনেক সাপোর্ট লাগে। আপু যেমন বললেন যে নানান মেলাতে গিয়ে বন্ধুরা এসে কেনাকাটা করেছে, এই জীবনে আসলে সহযোগিতা কতটুকু পেয়েছেন, আর কতটুকু মনে হয়েছে যে না আমার আসলে এখানে বেশ প্রতিবন্ধকতাও আসলে ফেস করতে হচ্ছে? আসলে সবচেয়ে বড় সহযোগিতার কথা যদি বলি, কেনাকাটার দিকটা পরে যাই, সবচেয়ে বড় সহযোগিতা আমার মা। আমার দুইটা মেয়ে, আমার বড় মেয়েটা 9 বছর আর ছোটটা 5 বছর চলছে। তো ওরা যখন ছোট ছিল তখন আমি কাজটা একটু মানে স্লো ছিল, তো ওরা আস্তে আস্তে বড় হতে হতে আমার মাই ওদের সব সময় দেখাশোনা করছে, আমার বাবাও খুব সাপোর্ট দিচ্ছে। আর আমার বাবা হচ্ছে, ওনারা ভাইয়েরা 3 ভাই মুক্তিযোদ্ধা, তো এক চাচা আমাদের শহীদ হয়েছে। তো আমার বাবা সাংবাদিক ছিলেন, উনি দৈনিক পূর্বকোণের ব্যুরো চিফ ছিল। তো ওনারও যে এই সোশ্যাল ওয়ার্কার কাজগুলোর মধ্যে, আর আমি যে বুটিক্স নিয়ে কাজ করি বা উদ্যোগ নিয়ে কাজ করি, অনেক সাপোর্ট, মানে বাবা মার সাপোর্ট ছাড়া আসলে এগুলো সম্ভব না, মানে বাবা মার সাপোর্ট ছাড়া সম্ভবই না। মানে আমার মা আমার বাচ্চাদের, যে আমি এখানে চলে আসছি আমার মার কাছেই আছে বাচ্চারা, তো মার কাছে সবচেয়ে সেফ। তো আমি আমার মাকে ধন্যবাদ জানাতে চাই, এমনি তো সরাসরি বলা হয় না,
তবে সে না থাকলে হয়তো আমার অনেক কাজই করা হতো না। একেবারেই তাই, যে মা থাকে এবং মায়ের কাছে নিজের মানে বাচ্চাদেরকে রাখতে পারা। সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই ফেস করতে হয়, তো ওগুলো একটু কম মনে রাখি, কারণ ওগুলো মনে নেগেটিভ জিনিসগুলো কম মনে রাখাই ভালো। সেটাও ঠিক আছে, নেগেটিভ জিনিসকে পালবারই বা কি প্রয়োজন আছে, কারণ মস্তিষ্কে আসলে যা কিছু পালবো সেটাই বড় হয়ে বড় গাছ হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে নেগেটিভিটি জায়গায় পানি দিলে সেটা নেগেটিভিটি বাড়বে, পজিটিভটাই মনে রাখি বেশি। আচ্ছা ঠিক আছে। সহযোগিতার জায়গা বা কমিউনিকেশন আসলে কি ধরনের বিল্ড আপ করতে হয় একজন উদ্যোক্তা জীবনে সফল হবার জন্য? যদি মনে হয় যে কিছু নতুন মানুষ এসে তারা কাজ করছেন, আপনিও যেহেতু শেখাচ্ছেন, আপনি নিজে যা করেন সবকিছুই শেখাচ্ছেন, উদ্যোক্তা জীবনে একটু সফল হবার জন্য আসলে কোন জিনিসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে? ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, আমিও যে খুব এখনো সাকসেস তা না, আমি মানে আমি স্ট্রাগল করছি, এখনো করছি। আমি যতদিন কাজ করব ততদিনই চিন্তা করব আমি স্ট্রাগলই করছি। এটা চিন্তা না করলে you have your good time and you have your bad time, সবই চলবে, সবই চলবে। তো দেখা গিয়েছে যে এখনকার যে ব্যবসার অবস্থা সেটা হচ্ছে অনলাইন বেসটা খুব শক্ত রাখতে হয়। অনলাইনে আমার সেলটা ভালো যায় আলহামদুলিল্লাহ। তো সরাসরি যাদের সাথেও আমার কমিউনিকেশন হয়, যেমন বন্ধু বান্ধবী এরা আছে অনেকেই, দেখা গিয়েছে আমি নতুন আরেকটা আমার এখানে যোগ করেছি যে টেইলারিং ব্যবস্থাটাও করেছি মহিলাদের। তো দেখা গিয়েছে আমার অনেক বান্ধবীরা অন্য জায়গায় ড্রেস বানাতো, তো আমি এটা করার পরে ওরা আমার এখানেও বানাচ্ছে। দেখা গিয়েছে যে আমার এখান থেকেই করতেছে, ভালো হোক খারাপ হোক সবকিছুরই একটা ভালো খারাপ থাকে। ভালোটা হলে কি বানাতো নাকি বারবার? ভালো ভালো বলেই বানাচ্ছে, কারণ হলো প্রবলেম হতেই পারে, কিন্তু সেটা ওভারলুক করে আমার এখানেই করছে। তো বন্ধু বান্ধবের কাছ থেকে সাপোর্ট পাই, আত্মীয় স্বজনের কাছ থেকে সাপোর্ট পাই আলহামদুলিল্লাহ। এভাবে আসলে সবার সাথে যোগাযোগটা মেনটেন করতে হয়। যারা বিজনেস করে তাদের হচ্ছে সবার সাথে যোগাযোগটা নিজে থেকেই মেনটেন করতে হয়, যোগাযোগ বন্ধ করে দিলে আসলে হয় না। মানে উদ্যোক্তা জীবনে কমিউনিকেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটাই বলছেন। অবশ্যই আমরা একটু দেখে নেই যে আমাদের সাথে এখন হলো কারা কারা যুক্ত হয়ে গেছেন। আমি দেখতে পাচ্ছি যে অনেক দিন পরে নাজনীন আপু যুক্ত হয়েছেন, অনেক দিন পরে। আর ওদিকে আছেন রুমন আপু, আর এদিকে আছেন আরেকজন বন্ধু আমার বন্ধু। আচ্ছা, সোমা তাহের আছে, লুনা আপুর বন্ধু। তিনজনের সাথে গল্প করব, সাথে আরো বন্ধু যারা যুক্ত হবেন তাদের সাথেও গল্প করব, কারণ লেডিস ক্লাব মানে আড্ডা দেব একেবারেই অনেক বেশি, এবং সবার সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করব। তবে একটা বিরতির সময় যেহেতু হয়ে গেছে, নিয়ে নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি। বিরতির পরে আবারও স্বাগত জানিয়ে নিচ্ছি লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছেন, তাদের কাছে যেতেই চাই। তবে একজন লেখক মানুষ আছেন যেহেতু, তার কাছ থেকে কিছু শুনেও নিতে চাই। লুনা আপু, আপনার কাছে আজকে কিছু শুনি, আপনারই লেখা তো শুনবো কিছু, তাই না? অবশ্যই। আমি কবিতার বই আমার আছে 3টি। আচ্ছা, 3টি কবিতার বই। প্রথম কবিতার বই আমার শেষ কবে কেঁদেছিলে। এখান থেকে ছোট্ট একটু কবিতা পড়ি, যেটা এমন যদি হতো শিরোনামের সঙ্গে কিছুটা বোধহয় যাবে। কবিতার শিরোনাম অবাক ভালোবাসা। ওই বিশাল আকাশে এক টুকরো মেঘ হয়ে ভেসে রইব তোমার জন্যে প্রিয়, তোমার দেওয়া নীলখামে ভরব সাদা চিঠি, মেঘ হয়ে ভাসবে তা আমার আকাশ জুড়ে, তোমার ইচ্ছে পাখি হব, মেলব ডানা, বেদনা যত উড়িয়ে নিয়ে নীল নদের সীমানা, পিরামিডে আঁকা ইতিহাস হব, স্ফিংসের আবক্ষ মূর্তি জড়িয়ে মিলিয়ে রব, কষ্টগুলো কালো মেঘ হয়ে বৈশাখের কোনো একদিন তাণ্ডব চালাবে, আর ঝরে পড়বে অঝোর ধারায়, তোমার সব বেদনাগুলো আমায় তুমি দিও। ধন্যবাদ। বাহ, চমৎকার, খুব সুন্দর লেখা হয়েছে, এবং আপনি একটু শুনিয়েছে আপুর মোট 3টা বই নিয়ে একটু শুনি। 3টি কবিতার বই আমার। এটা প্রথম কবিতার বই, শেষ কবে কেঁদেছিলে। এটা আমার প্রথম প্রকাশিত কবিতার বই, মেঘদূত প্রকাশন থেকে। ইনফ্যাক্ট আমি একজন প্রকাশক, মেঘদূত প্রকাশন আমার প্রকাশনা সংস্থার নাম। মেঘদূত প্রকাশনে আমার এটা প্রথম কবিতার বই। আর এটা দ্বিতীয় কবিতার বই, নৈশব্দের কাহন। আর এটা তৃতীয় কবিতার বই, এটা গদ্য কবিতা। এটা তৃতীয় কবিতার বই। এভাবেই কবিতা এলো।
এছাড়া আরও দুটি বই আছে, একটি গল্পের বই, গল্পের ছোট গল্পের সমাহার বলা যায়, কোনো এক ফাল্গুনে ওটার নাম। আর শিশুতোষ লেখা একটা এবছর প্রকাশিত হয়েছে তুতুন ভুতুন, একটি ছোটদের ভূতের বই। ওগুলো অবশ্য আমি আনিনি, আমি শুধু কবিতার বইগুলো এনেছিলাম যে একটু কবিতা পড়তে পারি। এবং সাথে আমাদের লেডিস ক্লাবের অনেক বন্ধুরা আছেন যারা ভীষণ ভালো লেখেন, তারা একজন প্রকাশক কাছে পেয়ে গেলেন, মেঘদূত প্রকাশনায় আপনারা নিজেদের লেখা দিতে পারবেন। আপু যদি মনে করেন সেটাকে বই বানিয়ে দেবেন, তিনি অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে। এদিকে আমাদের সাথে রেবেকা আপু যুক্ত হয়ে গেছেন, ওদিকে আমি নাজনীন আপুর সাথে একটু কথা বলা দিয়ে শুরু করি। নাজনীন আপু, আপনি কেমন ছিলেন এই পুরোটা সময়, এবং সাথে আজকের বিষয় যেহেতু এমন যদি হতো, কেমন হলে ভালো হতো? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে ভালো আছি। আর তোমাকে অভিনন্দন, কারণ তোমার বিয়ের পর আমার এই ফার্স্ট তোমার সাথে কথা। আমি আসিনি আসলে, ঢুকি না তেমন একটা। অনেক ধন্যবাদ। এমন যদি হতো, মানে এমন যদি হতো বলতে কি জীবনটা নাকি, মানে আর এমন যদি হতো বলতে কি টপিকটা কি বিষয় আর কি। আজকের এমন যদি হতো আসলে যে কোনো কিছু নিয়ে বলতে পারেন। আমাদের ভেতরে আসলে নানান রকম না বলা কথা থাকে, অনেক না বলা স্বপ্ন থাকে। এমন যদি হতো, যদি হ্যাঁ আমার এখন যেটা ইচ্ছা করে এমন যদি হতো, যদি শৈশবে আবার ফিরে যেতাম, আবার যদি শৈশবে ফিরে যেতাম, শৈশবে থেকে তখন ভাবতাম কি কবে বড় হব, হ্যাঁ কবে বড় হব। যখন বড় হলাম তখন ভাবলাম কবে নিজের একটা সংসার হবে। কিন্তু এখন মনে হচ্ছে কি সবাইকে হারায়, এখন মনে হচ্ছে আবার যদি শৈশবে ফিরে যেতাম। আসলে শৈশব আসলে কেমন নির্ভেজাল সুন্দর, শৈশবটা আসলে সবার জন্যই তার জীবনের খুব দামি একটা মুহূর্ত। আমার সেই শৈশবকালে আমার জীবনে সবাই ছিল, এখন যেমন শূন্যতা আর কি। সেটা মনে হয় যে আবার যদি ফিরে যেতে, মানে খুব ইচ্ছা করে, যদিও সম্ভব না। সোমা আপুর কাছে আসতে চাই। সোমা আপু, আমাকে লুনা আপু জানিয়েছে আপনি তার কারণে আজকে এসেছেন, আমার কারণে কেন আসেননি? আসলে লুনা আমার অনেক ভালো বন্ধু এবং ওর কারণে এসেছি। আর টপিকটা আমি এর আগে নেক্সাস টিভিতে এসেছিলাম, আর সবচেয়ে বড় ব্যাপার টপিকটা আমার ভীষণ পছন্দ। আপনাদের যে টপিকটা এমন যদি হতো, এমন যদি হতো, হ্যাঁ এমন যদি হতো বলতে এখন মনে হচ্ছে যে পৃথিবীটা যদি এমন সুন্দর হতো যে বিশ্বের সব জায়গাতে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে। এখন যে যুদ্ধ আসলে ভালো লাগে না। আমাদের ছোটবেলাটা অনেক সুন্দর ছিল, তখন যুদ্ধ ছিল না, এত আনসার্টেনিটি ছিল না। এত আনসার্টেন লাইফটা আসলে ভালো লাগে না আমাদের। তারপরেও জীবন পথে চলতে হয়। আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা আমাদের শান্তি চাই, ব্যক্তিগত জীবনে শান্তি চাই, পারিবারিক জীবনে শান্তি চাই, সামাজিক জীবনে শান্তি চাই, এবং অবশ্যই রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে শান্তি চাই। এবং যদি শান্তিময় হতো পৃথিবীটা, তাহলে সত্যি দারুণ সুন্দর হতো। সুন্দর করে গুছিয়ে বললেন সোমা আপু। আসলেই তো এই কথাগুলো আসলে আমাদের সবারই মনের কথা, যে আমরা আসলে দেশেও শান্তি চাই, পুরো বিশ্বে শান্তি চাই। শান্তি ছাড়া আসলে বেঁচে থাকার আর কোনো মানেই নেই, আমার কাছে তাই মনে হয়। রেবেকা আপুর কাছে আসতে চাই। রেবেকা আপু, এমন যদি হতো আজকের বিষয়, আপনার সাথে একটু গল্প করি সেই বিষয় নিয়ে। প্রত্যেকের কল্পনার এমন যদি হতো আজকে শুনবো। ধন্যবাদ আহনা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এমন যদি হতো, কথাটা হচ্ছে কি যে এমন যদি হতো, অনেক কিছু তো হতে ইচ্ছা হয় বা অনেক কিছু তো মন চায়, সবকিছু কি করা যায় বা বলা যায়? তবে হ্যাঁ, মন তো অনেক কিছু বলবে, অনেক কিছু মানে চাইবে। সে চাওয়া পাওয়ার মধ্যে কিছু কিছু সময় আমি যেটা মনে করি যে সব চাওয়ার মধ্যে আমি যে জিনিসটা করতে পারি বা করব। আমি ছোটবেলা থেকে আমার বাবা একটা কথা বলতো, যেটা আপা একটু আগে একজন আপা বলছিলেন, তোমার মন যেটা চাইবে সেটা তুমি করার চেষ্টা করবা, মনের ইচ্ছাটাকে সবসময় পূরণ করার চেষ্টা করবে। আমি ওই ইচ্ছাটাকে সবসময় চেষ্টা করি পূরণ করার, এবং সেটা যেন ভালো হয়, সবার জন্য ভালো, নিজের জন্য ভালো। হ্যাঁ, এই ইচ্ছাটাকে পূরণ করা, সবাই ভালো থাকবে তাহলে নিজেও ভালো থাকা যায়, নিজে ভালো থাকলে সবাইকে ভালোও রাখা যায়। ধন্যবাদ আহনা, সবাই বলবেন। সুন্দর সুন্দর বললেন রেবেকা আপু। মিষ্টি আপুর কাছে আসতে চাই। মিষ্টি আপু, একটু মিষ্টি করে কিছু বলুন। অনেক অনেক ভালোবাসার শুভ সন্ধ্যা অহনা, অনেক দিন পরে দেখলাম, নিশ্চয়ই ভালো আছো। এমন যদি হতো, আসলে এমন যদি হতো আপু, আমি প্রতিটি স্টেপ ছোট থেকে এখন পর্যন্ত আমি কখনো ফিরে যেতে চাই না। আমার প্রতিটি স্টেপ আমার পছন্দের, আমার ভালোবাসার এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ, সামনে কি হবে জানি না, কিন্তু চাই
হ্যাপি, হেলদি, ওয়েলদি, এনজয়েবল লাইফ মেনটেন করতে, শুধু এই জীবনে না আপু, এই জীবনে এবং আফটার লাইফ আমার চাওয়াটা এইটাই যে আমি দুনিয়ায় যেন ভালো থাকি, আখিরাতেও যেন ভালো থাকি। আর অবশ্যই যে দেশের ভালো, আমাদের সবার ভালো, দুঃখ দুরাশা সব দূর হয়ে আমরা যদি সুখের সাগরে সবাই মিলে ভেসে যেতে পারি আপু। বাহ বাহ, কি সুন্দর। এগুলো শুনলেও ভালো লাগে, শুনলেও তাৎক্ষণিক শান্তিটা পাওয়া যায়। রাখি আপুর কাছে আসতে চাই, এসে জানতে চাই যে যাবৎকালীন সব থেকে বড় অ্যাচিভমেন্ট যেটা মনে হয়েছে, যেটার জন্য নিজের পিঠ চাপড়ে একটা বাহবা দিতে ইচ্ছে করেছে, এমন কোনো ঘটনা আছে কিনা? এমন কোনো ঘটনার মধ্যে আমার, যখন আমি ট্রেনিং সেন্টারটা করি তখন আমার সবচেয়ে মনে হয়েছে যে যেদিন আমি করতে পেরেছি, যেদিন শুরু করি মেয়েদের কাজ শুরু করাই, সেদিন থেকে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমি সামনে অনেকখানি এগিয়ে যেতে পারবো। তো অনেক বাধা বিপত্তির মাঝখানেও আমি এটা ধরে রেখেছি। এটার জন্য তো বললামই আমার বাবা মার সাপোর্ট আছে, আর আমার মেয়েরাও খুব সাপোর্টিভ। ওরা ছোট হলেও তারা বোঝে যে মা একটা কাজ করতে যাচ্ছে, এরা বুঝে। আর আজকে যেটা টপিক, এমন যদি হতো, সোমা আপার সাথে আমি একমত যে পৃথিবীটা যেন এখন শান্তিতে থাকে। তো এটার জন্য, আর এটার হচ্ছে কি, এমন যদি হতো ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু শেষ নাই, অনেক ইচ্ছা থাকে আমাদের, তাই না? শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে, বিভিন্ন ভুলগুলোকে আবার শুধরে নিতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো আমি চিন্তা করি যে আমি যে এখন পর্যন্ত যা অর্জন করেছি সেগুলো সামনে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে চাই, যেন আমার জন্য এমন যদি হতো বা হবে, এটাই। একেবারে। এবং আরেকটা বিষয় আছে যে আপনি বলছিলেন যে বাবা মার সাপোর্ট ছাড়া একেবারে সম্ভবই না, কিন্তু আপনি অনেক নারীর সাথে কাজ করেন যাদের বাড়ির সেই সাপোর্টটা নেই, অনেকের বাবা মাই হয়তো নেই, আবার অনেকে পরিবার থেকে সেই সাপোর্টটাই পাচ্ছে না। তাহলে সাপোর্ট যারা না পাচ্ছে তাদেরকে কি বলেন? তাদেরকে বলবো নিজের সাপোর্ট নিজেকে করতে। নিজে, এর জন্যই তো নারীদের নিজের স্বাবলম্বী হতে হবে। একটা সময় বাবা মা থাকবে না, এটা স্বাভাবিক। বাবা মার আগে আমরাও মারা যেতে পারি। তো দেখা গিয়েছে যে যতদিন আছি ততদিন নিজেকে নিজের সাপোর্ট করে যেতে হবে। এর জন্যই তো মহিলাদের স্বাবলম্বী হতে হবে। একেবারে স্বাবলম্বী হওয়া ছাড়া কোনো বিকল্পই নেই এখনকার সময়। আমরা একটু চলে আসি আবার জুমে এসে দেখতে পাচ্ছি নাহিদা নেলি আপু আছে, ওবায়দা আপু আছে, রুমা আপু কিন্তু ক্যামেরা অফ হয়ে গেছে, মমি আপু নতুন করে যুক্ত হয়েছে। নাহিদা নেলি আপু, আপনার কাছে এসে জানতে চাই কেমন হলে খুব ভালো হতো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে এমন যদি হতো, মানে যা করতে পারিনি আগে কখনো, যেগুলো আমরা, ওগুলো যদি আমরা আবার করতে পারতাম, যে ভালো কাজগুলো, যেগুলো অপূর্ণতা আছে, আর যাদের হারিয়েছে আপনজনরা, এরা যদি আবার ফিরে আসতো, এদের পেতাম, ওইটা যদি আবার ফিরে পেতাম আমরা, তো সব ভালো কাজ করা মানুষের সব কষ্টগুলো যদি না থাকতো, সবাই যদি ভালো থাকতো পৃথিবীতে, কোনো বিদ্বেষ হানাহানি না থাকতো, পৃথিবীটা সবার জন্য যদি সমান হতো, তাহলে তো অনেক ভালো হতো। এমনই যদি সবসময় হতো, আমরা সবাই ভালোই থাকতাম। আসলেই তো, কিন্তু সবসময় ভালো থাকাটা হয়তো একটু মনোটোনাস হয়ে যেত, যার কারণে কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো তপ্ত দুপুর, খারাপ ভালো মিলিয়েই আমরা আসলে থাকি। তো শুধু ভালো নিয়ে হয়তো যখন থাকতাম, ভালোকে অত ভালোবাসতাম না, এটাই হতে পারতো। বাকিদের সাথে এসে আড্ডা হবে। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে আরো আড্ডা দিচ্ছি, সাথে থাকুন। এমনই একটা আড্ডা লেডিস ক্লাব, যে এখানে এসে দেখা যায় কি যে সময় কিভাবে যেন বয়ে বয়ে চলে যায়। আমাদের একেবারে শেষ প্রান্তে আড্ডা চলে এসেছে এবং আপনাদের সাথে এসে আমরাও আড্ডা দিতে চাই, গল্প করতে চাই, অনেক কথা বলতে চাই, কিন্তু একটু করে শুনবো এখন শেষ প্রান্তে এসে সবার সাথে। এসে ওবায়দা আপুর কাছে আসতে চাই। আপু, জীবনে না পাওয়া কিছু ঘটনা থাকে, ঘটনাটা অন্যরকম হলেও পারতো, কাজের জীবন এইখানে না থেকে অন্য একটা কাজের জীবনে জড়ালে ভালো হতো, তো এরকম কিছু অপূর্ণ স্বপ্ন আছে যেটা তেমন হলে ভালো হতো? আসসালামু আলাইকুম আপা, অতিথি আপনাদের শুভেচ্ছা। এরকম ইচ্ছা ছিল, আমার ইচ্ছে ছিল খুব উকিল হওয়ার, অ্যাডভোকেট, ওকালতি করার, আমার খুব ইচ্ছা ছিল। তো সেটা হয় নাই। তো যাই হোক, এখন যেটা নিয়ে আমি পড়াশোনা করছি, যে চাকরি করছি,
খুব ভালো। এটা আমি ভালোই হয়েছে, মানে ওটা হয়নি এটা হয়েছে, এটাও সুন্দর হয়েছে। না আমার বাসায় আপু ল পড়া সবাই, আমার আব্বা আম্মা আমার বোনের হাজবেন্ড এরকম সবাই অনেক অ্যাডভোকেট, আমার ঘর ভর্তি উকিল। তো সবাই ভেবেছিল যে আমি হলে ভালো হতো, আমি হলাম না। এখন এসে একটু মমি আপুর কাছে আসি। মমি আপু আপনার কাছে এসে জানতে চাই যে কেমন হলে ভালো হতো। ধন্যবাদ আপু, অনেকদিন পর কথা হচ্ছে। সবাইকে শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে আপু? শুনতে পাচ্ছি। আজকের বিষয়টা অনেক সুন্দর। আসলে প্রত্যেকটা মানুষের মনে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, সেরকম আমু মানুষ হিসেবে ছিল যে জব করব, কিন্তু পারিবারিক কারণে যে কারণে হয়নি। কিন্তু এখন ভালো আছি আপু, বিজনেসে আছি, সবকিছুই করতে পারছি, সংসার প্লাস বিজনেস সবকিছুই ওকে আলহামদুলিল্লাহ। যেটুক পেয়েছি অনেক পেয়েছি। চমৎকার চমৎকার। খুকু আপু আপনার সাথে অনেকদিন পর দেখা, খুকু আপুর সাথে একটু গল্প করি। খুকু আপু আজকের বিষয় হলো এমন যদি হতো, তা আপনারও একটা অপূর্ণ ইচ্ছের কথা বলে যান। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেকদিন পর আপু নেক্সাসে বসলাম, আমি বসতেই পারছি না জুমে ব্যস্ততার কারণে। আগামীকাল আবার বসবেন। তবে খুব মিস করি, হ্যাঁ খুব মিস করি আপু। আসলে অপূর্ণ কোনো ইচ্ছে আমার নাই, আল্লাহর মধ্যে সব ইচ্ছে ছোট ছোট ইচ্ছে পূরণ হয়েছে। তবে ওই যে একটা কথা আছে না, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এটাই খুব ইচ্ছা করে আসলে এখন খুব ইচ্ছা। হ্যাঁ এটা এই ইচ্ছা পূরণ সম্ভব, এই ইচ্ছা কিন্তু অপূরণীয় থাকবে না। একটু ঘুরবার মেন্টালিটি থাকলে কিন্তু নিজের জন্য একটু সময় বের করে পাখির মতো উড়ে উড়ে বেড়ানোই যায়, তাতে কেউ আটকাবে না। ধন্যবাদ আপু। হ্যাঁ তো বেশ ঘোরাঘুরির গল্প আসলে করতেই পারতাম এই সময়টাতে। ইচ্ছা পূরণ নিয়ে যখনই কথা হয় তখনই ওই যে ইচ্ছা পূরণ একটা ছোটবেলার গল্পের কথা মনে পড়ে, তাই না? যে যদি এমন হতো আমি যদি বড় হতাম, আর বড় একজন ভাবছেন আমি যদি ছোট হতাম, কিন্তু যখন জীবন বদলে গেল তখন মনে হলো না যেখানে আছি সেটাই আসলে বেস্ট সময়। তো এই সময়টাকেই আসলে সব থেকে বেশি কাজে লাগাতে হবে। যদি একটু ছোট্ট করে ঘোরাঘুরির প্রশ্নটাও করে নি, যে খুব ঘুরতে ভালোবাসেন কিনা রাখে আপু? হ্যাঁ ঘুরতে খুবই ভালোবাসি। কোন জায়গাটা মুগ্ধ হয়ে দেখেছেন? আমি আসলে গাজীপুরেই অনেক জায়গা আছে যে আমি প্রায়ই এটা ঘুরতে যাই, যখন যেখানে যাই সেটাই আমার কাছে খুব সুন্দর মনে হয়। ঢাকার কাছে গাজীপুরে এর মধ্যে যেহেতু জায়গাটা খুব সুন্দর, তো সেই ক্ষেত্রে এত রিসর্ট তৈরি হয়েছে, এত থাকার জায়গা তৈরি হয়েছে, ঢাকার কাছেই যারা একটু ঘুরতে যেতে চান গাজীপুর আসলেই একটা ভালো অপশন। এদিকে যদি লুনাপুর কাছে আসি, লুনাপু নিশ্চয়ই বেশ অনেকগুলো জায়গা ঘুরেছেন, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে মুগ্ধ করা জায়গা কোনটা? আমার বাংলাদেশের সব জায়গা সুন্দর, পুরো দেশটা যে এত সুন্দর। আমার হাজবেন্ড যেহেতু পর্যটন কর্পোরেশনে ছিলেন, সেই সুবাদে এই জন্যই বলে নিচ্ছি, না হলে এত ঘুরতে পারতাম না আসলেই। তো পুরো দেশই দেখা হয়ে গেছে অনেকবার, অনেক জায়গায়। কক্সবাজারে তো এতবার গিয়েছি যে, আর এত জায়গা খুঁজে খুঁজে বের করে এই জায়গা দেখতে যাওয়া, এবং সিলেট, রাঙামাটি, চিটাগং ওই সাইড আমার শুধু যাওয়া হয়নি। সুন্দরবন ওই জায়গাটাতে আমার যাওয়া হয়নি এখনো, বাচ্চাদের আরেকটু সময় হচ্ছে না, আসলে সময় করে যেতে হবে। না হলে আমাদের দেশের প্রতিটা জায়গা দেখার মতো সুন্দর। বাংলাদেশ যে এত সুন্দর, সিলেটের কিছু জায়গা কিছুদিন আগে যে গেলাম, এই ঈদের বন্ধে 10 দিন বন্ধ ছিল, রাঙামাটি ঘুরে আসলাম। অদ্ভুত সুন্দর, অদ্ভুত, এবং রাস্তাঘাট এত উন্নত হয়েছে মানে বলার মতো না। এবং বিদেশি পর্যটকরা আসতেছে, ভালো লাগে দেখলে যে আমাদের দেশটাকে ওরা এক্সপ্লোর করতেছে দেখার জন্য, ঘোরার জন্য। তবে একটু তো বাইন্ডিংস আছেই, একটু আমাদের একটু সব জায়গাতে একটু বাইন্ডিংস, খরচ বেশি হয়, প্রচুর খরচ হয়ে যায় এগুলোতে একটু। আমি যেমন আপু কিছুদিন আগে আমি সুন্দরবন হয়ে আসলাম, যেটা সুন্দরবনে দু রকম জীবন আছে, দু রকম থাকার ব্যাপার আছে। একটা জায়গা হলো আপনি যদি রিসর্ট বেস ঘোরাঘুরি করতে চান, অসংখ্য রিসর্ট তৈরি হয়েছে। আরেকটা হলো পানির উপর জীবন, নদীর উপর জীবন। তো সাথে কিন্তু আপনি সব রকম খরচই সেখানে ব্যবস্থা আছে, মানে স্বল্প খরচে থাকারও সিস্টেম আছে, আবার আপনি যদি কয়েক লাখ টাকা খরচ করতে চান সেই সুবিধাও সেখানে আছে না। এবং আজকের টপিকটা নিয়ে একটুখানি যদি বলি যে এমন যদি হতো, এটা আসলে একটা কল্পনাতে নিয়ে গিয়েছে আমাদেরকে, যে এমন হতে পারতো, তেমন হতে পারতো। তবে আমরা সবাই মানে বর্তমানকে নিয়ে সুখে থাকতে
ভালোবাসি, আর কেউই জানি না যে কিছুক্ষণ পরে বা 1 মিনিট পরে কি হবে। তো যেভাবে আছে, যেভাবে চলছে, হয়তো বা হতে পারতো অন্য কিছু, হয়তো বা ওই যে এক আপা বললেন যে ল পড়ার শখ ছিল, উকিল হওয়ার শখ ছিল, হতে পারেননি, তবে উনি তো এখন ভালো আছেন। তো ওটাই, আমরা যেভাবে আছি, আমাদের উপরওয়ালা আমাদেরকে যেভাবে রেখেছেন এবং উনি জানেন সব কিছু, যে কাকে কোন পজিশনে দিবেন, সেটাতেই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বন্ধুদের ধন্যবাদ জানাতে যাচ্ছি, সোমাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ও আমাকে এখানে আসার জন্য সোমার পুরোটা অবদান, ও আমাকে এখানে এনেছে। এবং আমি যেহেতু একজন প্রকাশক, আমি প্রকাশনা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আপনার ভবিষ্যৎ স্বপ্নের দিকেই যাব, কারণ শেষ সময়ের দিকে চলে এসেছি, এখন এসে শুনে ফেলি। আচ্ছা, তো আমার হচ্ছে, যেহেতু আমার প্রকাশনা সংস্থা আছে, তো এবছর আমার নিজের তত্ত্বাবধানে আমি 18টি বই প্রকাশ করতে পেরেছি। আরও করতে পারতাম, কিন্তু হচ্ছে সময় স্বল্পতায় পারিনি। তো আমার ইচ্ছা আছে প্রকাশনাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, আরও বড় কিছু করা। আমি একা নয়, এখানে আমরা 11 জন আছি মোট সদস্য, আমাদের বন্ধুবান্ধব মিলে আমরা 11 জন মিলে প্রকাশনা সংস্থাটা চালাচ্ছি। তো সবার 100% নিবেদিত প্রাণ অবস্থা এখানে আমরা খুব। এবং নতুন যারা লেখক, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে নতুন যারা লেখালেখি করেন বা লিখে লিখে লুকিয়ে রাখেন, প্রকাশ করতে সাহস পান না, বা হচ্ছে ভাবেন যে বই প্রকাশ করা বিরাট ঝক্কির ব্যাপার বা ঝামেলা ব্যাপার, সেটা কিছুই না। তো আমি আমার নিজের প্রকাশনার জন্য আমি বলতে চাই যে আপনারা আসেন আমার এখানে, মেঘদূত প্রকাশন। আমার ঠিকানাটা হচ্ছে কনকর্ড এম্পোরিয়ামে, শপিং কমপ্লেক্স B52। ওখানে আপনি আমাদের গ্রুপে ডিটেইলটা লিখে দিবেন, গ্রুপে অবশ্যই দিয়ে দেব, এবং নতুন লেখকদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। আমরা রাখি আপুর কাছেও তার স্বপ্নের কথা শুনে শেষ করব। স্বপ্নে আসলে স্বপ্ন তো শেষ থাকে না, তারপর একটা স্পেসিফিক কিছু থাকে যে এটাই আমার আসল, আমি এটাই করব। তো আমার এখন যেটা হয়ে গেছে যে আমি মহিলাদের নিয়ে কাজ করতে পছন্দ করি, সুবিধাবঞ্চিত মহিলাদের নিয়ে। তো এটা নিয়ে আমার একটা বড় প্ল্যান আছে সামনে, যে তাদের আমার বুটিক্স থেকে কাজ দিব, তাদের নিয়ে আমি একটা বড় গ্রুপ তৈরি করব, এটাই আমার ইচ্ছা। অবশ্যই, এবং সেই বিষয়ে সোর্সিংটা আপনাকে আমরাও সাহায্য করব অবশ্যই। এবং আমরা সবাই মিলে, লেডিস ক্লাব মানেই হলো জায়গাটা এমন যে আমরা এখানে সবাই মিলে একটা কমিউনিটি তৈরি করেছি, এবং যার যেখানে যা প্রয়োজন আমরা যেটা করতে পারি। জন্টার সাথে জড়িত, আমি জন্টার একজন সদস্য, তো আমাদেরও মেইন থিমটা কিন্তু এটাই, ওমেন এম্পাওয়ারমেন্ট। অনেক অনেক ধন্যবাদ। আমাদের দুজন বন্ধুই আজকে এসে আমাদের জায়গাটা, আমাদের আড্ডা মহল আলোকিত করেছেন। সাথে জুমের বন্ধুদেরকেও ধন্যবাদ না দিলেই নয়। তবে আপনজন সবাই মিলেই আসলে লেডিস ক্লাব তৈরি হয়েছে, এবং এই জায়গাটা আপনাদেরই। সবাই মিলে আমরা যাতে নিজেদের স্বপ্নগুলো পূরণের দিকে এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।